সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি তন্ময় চক্রবর্তী, সহকারী শিক্ষক, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ, দত্তরাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমার ক্লাসটি ফলো করে থাকো, তোমরা অবশ্যই জানো যে আমরা নবম দশম শ্রেণী জীববিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম। তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা ক্লাসের এই টপিকগুলো জেনে উপকৃত হবে। ক্লাসের শুরুতেই আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিই। যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। একে যদি আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে চাই, একটি দেহকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ, একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা যে এখানে দুটা কথা আমি বললাম, যে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলছি। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে প্রথমেই যে জিনিসগুলো আমাদের সামনে আসে সেগুলো হলো যে মাইটোসিস প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটো ক্রোমাটিডে এবং শেষে দুটি অপত্য ক্রোমোজোমে বিভক্ত হয়। প্রতিটি ক্রোমাটিড তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হয়। অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। অপত্য যে কোষগুলো সৃষ্টি হলো সেগুলো তাদের মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়ে থাকে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। অপত্য কোষগুলো বৃদ্ধি পেয়ে একসময় মাতৃকোষের সমান আয়তন বিশিষ্ট হয়ে থাকে। এই হলো মাইটোসিস কোষ বিভাজনের কিছু বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়। মাইটোসিস একটি পর্যায়ক্রমিক ধারাবাহিক প্রক্রিয়া। প্রক্রিয়াটি শুরুর আগেই নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হয়। এই যে প্রক্রিয়াটি শুরু করার পূর্বে নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেইগুলা কিন্তু প্রথমেই সম্পন্ন করতে হয়। এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস বা প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্ব আবার তিনটি উপপর্যায়ে ভাগ করা হয়: বিরাম 1, ডিএনএ অনুলিপন এবং বিরাম 2। বিরাম 1, ডিএনএ অনুলিপন এবং বিরাম 2, এই পর্যায়গুলোতে কি কি প্রক্রিয়া সম্পন্ন হয়, কি কি কাজগুলো হয়ে থাকে সেটা আমরা এখন একটু দেখে নেব। যে বিরাম 1 উপপর্যায়ে সাইক্লিন নামক প্রোটিন অন্যান্য প্রোটিন এবং আরএনএ সংশ্লেষিত হয়। এতে প্রায় 30 থেকে 40 ভাগ সময় শতকরা ব্যয় হয়। তারপরে হচ্ছে সিনথেসিস ফেজ বা ডিএনএ অনুলিপন ফেজ। ডিএনএ অনুলিপন উপপর্যায়ে
কোষস্থ সকল ক্রোমোজোমের ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হয়। এখানে শতকরা 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয়। তারপরে হচ্ছে বিরাম 2। বিরাম 2 উপপর্যায়ে কোষ বিভাজনের অন্যান্য প্রয়োজনীয় উপাদান প্রস্তুত হয়। এতে শতকরা 10 থেকে 20 ভাগ সময় ব্যয় হয়। প্রস্তুতি পর্যায় এবং বিভাজন পর্যায় চক্রাকারে আবির্ভূত হয়। একটি কোষ সৃষ্টি এবং এর বৃদ্ধি, পরবর্তীতে বিভাজন, এই 3টি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকেই কিন্তু আমরা বলে থাকি কোষচক্র। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি 5টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। প্রোফেজ পর্যায়, প্রোমেটাফেজ পর্যায়, মেটাফেজ পর্যায়, অ্যানাফেজ পর্যায় এবং সর্বশেষে টেলোফেজ পর্যায়। চিত্রের মাধ্যমে আমরা মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়গুলো দেখতে পাচ্ছি। এখন পর্যায়ক্রমে এই পর্যায়গুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা লাভ করব। প্রোফেজ পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়কে প্রোফেজ পর্যায় বলা হয়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। নিউক্লিয়াস বিশেষ করে ক্রোমোজোমগুলোতে জল বিয়োজন আরম্ভ হয়। জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে। প্রোমেটাফেজ পর্যায়। প্রোফেজ পর্যায়ের পরবর্তী এবং মেটাফেজ পর্যায়ের অগ্রবর্তী পর্যায়কে প্রোমেটাফেজ পর্যায় বলা হয়। এটি মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় এবং স্বল্প স্থায়ী দশা। প্রোমেটাফেজ পর্যায়ে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটে। মেটাফেজ পর্যায়। মেটাফেজ পর্যায়ের প্রথমেই ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের আগমনকে মেটাকাইনেসিস বলা হয়। এ পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো, অস্পষ্ট দেখা যায়। অ্যানাফেজ পর্যায়। প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হলেই অ্যানাফেজ পর্যায়ের শুরু হয়। ফলে 2টি সেন্ট্রোমিয়ারের সৃষ্টি হয় এবং ক্রোমাটিড 2টি আলাদা হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয় এবং এদের প্রত্যেকের একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। টেলোফেজ পর্যায়। টেলোফেজ হলো মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় এবং এতে যেসব পরিবর্তন দেখা যায় তা প্রোফেজ পর্যায়ে যেসব ঘটনা ঘটে তার ঠিক বিপরীত। অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছানোর পরে পেজ খুলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। ক্রোমোজোমগুলোতে পুনরায় পানি যোজন বা হাইড্রেশন শুরু হয়। সাইটোকাইনেসিস। টেলোফেজ পর্যায়ের শেষের দিকের সাইটোকাইনেসিস পর্যায়টি আরম্ভ হয়। এ সময় বিষুবীয় তলে অবস্থানরত এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয় এবং পরবর্তীতে মিলিত হয়ে কোষ গঠন করে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সুষম বণ্টন ঘটে, ফলে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়। এভাবেই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায় এবং তার
বিভিন্ন উপপর্যায় সম্পর্কে জানলাম। একটি চিত্রের মাধ্যমে আমরা সামগ্রিক পর্যায়টি এখন পর্যবেক্ষণ করছি। ইন্টারফেস, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ পর্যায়টি এবং সাইটোকাইনেসিস কীভাবে সংগঠিত হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে এখন দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের উপকারে আসবে। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।